নমস্কার। দেশ জুড়ে বিপুল ভোট চুরির অভিযোগ, সেই নিয়ে রাহুল গান্ধী তার দ্বিতীয় বোমাটা ফাটালেন গতকাল একটা সাংবাদিক সম্মেলনে। তো এই নিয়ে নানা রকম তরজা চলবে, চাপানুতর চলবে, নানা রকম ব্যাখ্যা বিশ্লেষণের ধোঁয়াশাও তৈরি হবে, কারণ গদি মিডিয়াও নিশ্চয়ই নেমে পড়বে। তাই আমি অভিযোগটা কি এবং তার ফলাফলটা কতটা মারাত্মক হতে পারে সেটা নিয়ে প্রথমে দু একটা কথা বলবো। তো অভিযোগটা কেন মারাত্মক, কারণটা বোঝা খুব সহজ। ধরুন একটা বিধানসভায় মোটামুটি 3 লাখ ভোটার, এবার জয় পরাজয় হয় ধরুন 10,000-এর ব্যবধানে। সব বিধানসভায় এরকম হয় না, কিন্তু এরকম বিধানসভা অজস্র যেখানে জয় পরাজয়ের ব্যবধানটা হচ্ছে 1010 ভোট। এবার 3 লাখের মধ্যে 10,000 হচ্ছে মোটামুটিভাবে 3%। এবার যদি আপনি বিজয়ী পক্ষের ভোট কোনোভাবে 3% কমিয়ে দিতে পারেন, অর্থাৎ মাত্র 10,000, তাহলে কিন্তু কেল্লা ফতে। আর যদি 5% ভোট এদিক ওদিক করে দিতে পারেন তাহলে তো নিশ্চিত বিজয়। তো এইটা যদি আপনি শান্তিপূর্ণভাবে করতে পারেন, কোনো হই হট্টগোল ছাড়া, বুথ দখল, রিগিং এইসবের ঝুট ঝামেলার মধ্যে না গিয়ে, তাহলে খুব বড় গোলমালের কিছু দরকার নেই। কেবলমাত্র 100 জনের মধ্যে 3 জন বা 5 জনের ভোট এদিক ওদিক করে দিতে পারলেই আপনি জিতে যাবেন। তো এইটা হচ্ছে একটা খুব সহজ পন্থা, যদি আপনি করতে পারেন ভোটের ফলাফল আপনার দিকে আনার। তো মানে মাত্র হচ্ছে যদি 5% সরান তাহলে 100 জনে 5 জন বাদ যাবে। মানে 5 জন বিরোধী পক্ষের ভোটারকে যদি আপনি বাদ দিয়ে দিতে পারেন তাহলেই ফলাফল আপনার দিকে। 100 জনের মধ্যে মাত্র 5 জন তেমন নজরেও পড়বে না। কেন? কারণ ধরুন একটা বিধানসভায় 1000 বুথ, তার মধ্যে ধরুন ওই যে বললাম 10,000-এর মাত্র জয় পরাজয়ের ব্যবধান, তার মধ্যে ধরুন 500 বুথ একটা দলের দিকে ঝুঁকে, মোটামুটি 500-এর একটু কম বেশি হবে। এবার এই প্রতিটা থেকে মাত্র 20টা করে লোক কমিয়ে দিতে পারলেই 10,000 ভোট কমে গেল। 500টা বুথ থেকে আপনি 20টা করে লোক কমিয়ে দিলেন, ব্যাস। কারণ নজরেও পড়বে না। তাহলে ওই 3% হয়ে গেল। আর 2-4টে যদি বাড়িয়ে দিতে পারেন তাহলেই 5% এদিক ওদিক কেল্লা ফতে। তো এর মধ্যে যেটা কায়দা সেটা হলো, আপনি যদি এটা করতে চান, আপনি চাইলেই তো করতে পারবেন না, আমি চাইলেও এটা করতে পারবো না। হঠাৎ ভোট বাদ দিয়ে দেবো কি করে, ভোটার বাদ দিয়ে দেবো কি করে? তো এর মধ্যে অনেকগুলো জটিলতা আছে। যদিও পদ্ধতিটা শান্তিপূর্ণ, কিন্তু যে কেউ করতে পারবে না। তো প্রথম সমস্যাটা কি না, বুথগুলো ঠিক করে বাছতে হবে। মানে কোন বুথে কোন দিকে কত ভোট পড়েছে জানা দরকার। হয়তো আপনার পক্ষে যে বুথে প্রচুর ভোট পড়েছে 90%, আপনি সেখান থেকে 20টা লোককে বাদ দিয়ে দিলেন, ফল কিছু হবে না। আপনাকে বাঁচতে হবে যে আপনার বিরোধী পক্ষ কোথায় বেশি ভোট পাচ্ছে, অনেক ভোট পাচ্ছে, সেই জায়গা থেকে আপনাকে ভোটারদের বাদ দিতে হবে। তো এই তথ্য কার কাছে থাকে? অনেকের কাছেই থাকতে পারে। তো তার মধ্যে একটা জায়গায় নিশ্চয়ই থাকে, নিশ্চিত করেই থাকে, সেটা হলো নির্বাচন কমিশনের জিম্মায় এই তথ্য থাকে। এইটা গেল প্রথম জটিলতা। দ্বিতীয় হলো যে কেউ বাদ দিয়ে দিতে পারবে না। আমি চাইলে আমার ভোটার তালিকা থেকে কারোর নাম কেটে দিলাম, এরকম হয় না। তো বাদ দিতে গেলে আবেদন করতে হয়। যে কেউ হয়তো আবেদন করতে পারেন, আমি ঠিক নিয়ম জানি না, খুব সম্ভবত এলাকার ভোটাররা আবেদন করতে পারেন। কিন্তু কারা সেই আবেদন মঞ্জুর করবে এটা নিশ্চিতভাবেই জানি, নির্বাচন কমিশনকে মঞ্জুর করতে হবে। ফলে যে দুটো ব্যাপার বলা যায় নিশ্চিত করেই, যে আবেদন মঞ্জুর করার ক্ষমতা একমাত্র নির্বাচন কমিশনের, ভোটার বাদ দেওয়ার আবেদন। আর 2 হচ্ছে যে কোন বুথ থেকে বাদ দিলে কোন দলের সুবিধা হবে, এই বিশদ তথ্য অন্য লোকের কাছেও থাকতে পারে, কিন্তু একজনের কাছে নিশ্চিতভাবেই থাকে, সেটা হলো নির্বাচন কমিশন। ফলে যদি কোনো রকম জালিয়াতি হয় তাহলে নির্বাচন কমিশনের দিকে আঙুল উঠতেই পারে। তো এই পর্যন্ত বলা যায়, কিন্তু আঙুল উঠবেই এই কথাটা বলা যায় না, কারণ কোনো তথ্য প্রমাণ ছাড়া কোথাও একটা জালিয়াতি হয়ে গেল, একটা অভিযোগ বলে দেওয়া হলো যে নির্বাচন কমিশন এটা করেছে, সেটা সম্পূর্ণ হাওয়ায় ভাসানো। তো সেইটা যাতে না আসে সেই জন্য রাহুল গান্ধী একটা নির্দিষ্ট কেস স্টাডি প্রমাণ করেছেন, নির্দিষ্ট কেস স্টাডি উপস্থাপনা করেছেন। তো ব্যাপারটা যে কতটা মারাত্মক, একটা বিধানসভায় এটা ঘটলে যে ফলাফল উল্টে দেওয়া যায় খুব শান্তিপূর্ণভাবে, সেটা আমরা আমাদের আলোচনা থেকে বুঝলাম, যেটা রাহুল গান্ধীর সাংবাদিক সম্মেলনে আসেনি। এবং সারা দেশ জুড়ে করলে, সমস্ত বিধানসভায় বা ধরুন 50% বিধানসভায় যদি করা যায়, তাহলে যে কি ভয়ঙ্কর ফলাফল হবে সেটাও আপনারা আন্দাজ করতে পারছেন। ফলে মারাত্মক ফলাফল এটা করতে পারলে। কিন্তু করেছে কে, আদৌ হয়েছে কিনা এইটা আমরা জানি না, এবং করলে নির্বাচন কমিশন করেছে কিনা সেটাও আমরা জানি না।
তো রাহুল করেছেন কি, এই অভিযোগটা করার আগে কর্ণাটকের একটা বিধানসভায়, আলান্দ বিধানসভায় একটা নির্দিষ্ট কেস স্টাডি করে দেখিয়েছেন, যেহেতু সারা ভারতবর্ষের সমস্ত জায়গার তথ্য তার কাছে নেই। তো তিনি কি দেখিয়েছেন যে 6,000 লোকের নাম অন্তত বাদ গেছে সেখানে ভোটার তালিকা থেকে। এটা উনি ভোটার তালিকা থেকে দেখিয়েছেন, 6,000ই বাদ গেছে তা নয়, কিন্তু অন্তত 6,000 বাদ গেছে। তো সেখানে কি করা হয়েছে ভোটার তালিকা থেকে ওই 6,000কে বাদ দেওয়ার জন্য, যে একটা চমৎকার পদ্ধতি অবলম্বন করা হয়েছে, যে পড়শিরা, মানে এমনি এমনি কাউকে তো বাদ দিয়ে দিতে পারেন না, কাউকে তার জন্য আবেদন করতে হবে। তো যার নাম বাদ গেছে, দেখা যাচ্ছে যে লোকেদের নাম বাদ গেছে তার একজন পড়শি বেশ কয়েকজনকে ধরে আবেদন করেছেন নির্বাচন কমিশনের কাছে যে এর নামগুলো বাদ দিতে হবে, এবং আবেদন করার পর নির্বাচন কমিশন কি করেছে, বাদ দিয়ে দিয়েছে। এইবার সমস্যাটা কি, যে কারণে নির্বাচন কমিশনের দিকে আঙুল উঠছে, সেটা হচ্ছে এই পড়শিদের জিজ্ঞাসা করে জানা গেছে যে তারা এসব কিছুই করেননি। দুজনকে সাংবাদিক সম্মেলন নিয়ে এসেছিলেন রাহুল, না একজনকে স্ক্রিনে এনেছিলেন একজন সাংবাদিক সম্মেলনে। তো তারা বলেছেন তারা এসব কিছুই করেননি, পুরোটাই জালি, তাদের ফোন নাম্বার নাম্বার সমেত যে আবেদন করা হয়েছে সবটাই জালি। এইবার নির্বাচন কমিশন এই আবেদন মঞ্জুর করেছে। তা এইটা নির্বাচন কমিশনের বিরুদ্ধে প্রমাণ নির্দিষ্ট নয়, কিন্তু জালি করা হয়েছে তার পক্ষে একটা নির্দিষ্ট মাত্রায় একটা জালিয়াতি হয়েছে, তার পক্ষে নির্দিষ্ট প্রমাণ, এটা এক। দ্বিতীয়ত রাহুল গান্ধী আরেকটা জিনিস দেখিয়েছেন, যে সমস্ত পড়শিরা আবেদন করেছেন বিভিন্ন মানুষকে বাতিল করে দেবার ভোটার তালিকা থেকে, তাদের নাম হচ্ছে ওই বুথে ঘটনাচক্রে 1 নম্বর। তো এটা থেকে রাহুল গান্ধী বলেছেন যে বোঝা যাচ্ছে যে কেউ ধরে ধরে জিনিসটা করেনি, এর একটা স্বয়ংক্রিয় প্রক্রিয়া চলছে, মানে একটা প্রক্রিয়া যেখানে চলছে, সে তারা ঠিক করছে অমুক বুথে যাব, বুথে গিয়ে 1 নম্বর ভোটারটাকে তুলবো, একে দিয়ে কয়েকটা আবেদন জমা করাবো এবং তারপর কোনোভাবে সেটা মঞ্জুর হবে। তো রাহুল গান্ধী একটা যৌক্তিক অনুমান করেছেন যে এমনি এমনি হয়নি, কোনো জায়গা থেকে বসে এটা সফটওয়্যার চালিয়ে করা হয়েছে। তাই এই যেটা আমরা দেখলাম যে এখানেও একটা জালিয়াতি হয়েছে, বোঝা যাচ্ছে সেটা 6,000 হয়েছে এবং আন্দাজ করা যাচ্ছে আরও বেশিও হতে পারে, কিন্তু 6,000-এর ক্ষেত্রে হয়েছে। রাহুল গান্ধীর কথা ঠিক হলে সেটা একদম নিশ্চিত, কিন্তু সেটা যে নির্বাচন কমিশনই করেছে তার কোনো এখানে প্রত্যক্ষ প্রমাণ নেই। এইটুকু বোঝা যাচ্ছে যে নির্বাচন কমিশন এই জালিয়াতি করা আবেদনগুলো মঞ্জুর করেছে। তো কথা হলো এতে নির্বাচন কমিশনের দায় নাও থাকতে পারে। নির্বাচন কমিশন কি করবে? পৃথিবীতে তো আমরা জানি যে প্রচুর হ্যাকার, জালিয়াতিও প্রচুর সর্বত্র হচ্ছে, তো কেউ হয়তো করেছে। কিন্তু সমস্যাটা যেখান থেকে শুরু, সেটা ঠিক জালিয়াতির সমস্যা নয়। সমস্যা হলো যে আমার কোনো সিস্টেমে যদি বড় জালিয়াতি হচ্ছে, আমি কি করতাম? লাফিয়ে গিয়ে পড়তাম যাতে জালিয়াতিটা আটকানো যায়। যদি ব্যাংকের কোনো সিস্টেমে ব্যাংকের ম্যানেজাররা খবর পান যে জালিয়াতি হচ্ছে, একটা সিস্টেমে ফাঁক ফোকর আছে, তারা কি করতেন? লাফ দিয়ে ঝাঁপিয়ে পড়ে ওই ফাঁক ফোকরটা বোঝানোর চেষ্টা করতেন, কারণ ব্যবসা লাটে উঠে যাচ্ছে। তো এক্ষেত্রেও নির্বাচন কমিশন একটা শ্রদ্ধেয় প্রতিষ্ঠান, ভারতবর্ষের মতো গণতন্ত্রে তারা ভোটের তথ্য এবং ভোটারদের তথ্য তাদের কাছে গচ্ছিত, সেখানে কোনো রকম জালিয়াতি হচ্ছে খবর পেলে তাদের লাফ মেরে ঝাঁপিয়ে পড়ে সেটা আটকানোর চেষ্টা করা উচিত অন্তত ছিল। কিন্তু এক্ষেত্রে আমরাও দেখতে পাচ্ছি যে তারা ঝাঁপিয়ে পড়েনি, এবং রাহুলও অভিযোগ করেছেন যে এই জালিয়াতিটা জানার পর কর্ণাটকের সিআইডি সেটা নিয়ে তদন্ত শুরু করে, এবং তারা একটা নয়, দুটো নয়, 18টা চিঠি দিয়েছে নির্বাচন কমিশনকে। চিঠিতে জানতে চাওয়া হয়েছিল এই ধরনের তদন্তের ক্ষেত্রে যা জরুরি, যে এই আবেদনগুলো ঠিক কোন আইপি থেকে করা হয়েছে, ওটিপি কোন রাস্তায় পাঠানো হয়েছে, সফটওয়্যার কিনে জানা যাবে কি করে, জানা যাবে কোন পোর্ট থেকে করা হয়েছে। আইপিটা কি আপনাদের সহজ করে বুঝিয়ে দিই, যে প্রত্যেকটা কম্পিউটার যখন ইন্টারনেটে ঢোকে তখন তাকে একটা নির্দিষ্ট নম্বর দেওয়া হয়, সেই নম্বরটাকে বলা হয় আইপি। সেখান থেকে কোন কম্পিউটার দিয়ে ঢোকা হয়েছে সেটা চিহ্নিত করা সম্ভব। এবার আপনি যখন একটা আবেদন করছেন, যাদের কাছে আবেদন করছেন তাদের সার্ভারে আইপিটা থাকে, তারা এটা দিতে পারে, এবং সেটা দিলে তারপর যে আবেদন করছে তার কম্পিউটারটিকে চিহ্নিত করা সম্ভব, এবং না দিলে সম্ভব নয়। এছাড়াও ওটিপি ট্রেল যদি দেওয়া হয়, মানে আপনি ঢুকলেন, এখন তো সবাই জানেন যে এমনি এমনি কোনো সিস্টেমে ঢুকে পড়া যায় না, মোবাইলে একটা ওটিপি আসবে, তো কোন নাম্বারে পাঠানো হয়েছে তার ওটিপি ট্রেলটা কি, এটা জানা গেলে কম্পিউটার, মোবাইল এবং লোকটি বা তার সঙ্গে যে চক্র আছে সেটাকে চিহ্নিত করা সম্ভব। তো মজা হচ্ছে রাহুল গান্ধী যে অভিযোগটা করছেন, যে এই যে তথ্যগুলো চাওয়া হয়েছিল এবং পরপর একবার চাওয়া হয়েছে, তারপর তাগাদা দেওয়া হয়েছে, এরকম 18 বার ঘটেছে, কিন্তু কোনো উত্তর আসেনি।
তথ্য নির্বাচন কমিশন দেয়নি। তো ফলে কি দেখা যাচ্ছে যে তথ্যগুলো তথ্য যার কাছে থাকে তিনি হচ্ছেন নির্বাচন কমিশন, তাকে তথ্যের ব্যাংক বলা যেতে পারে। সেই তথ্য নিয়ে জালিয়াতি হয়েছে, সে নিয়েও কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই, নিশ্চয়ই হয়েছে। সিআইডি তদন্ত শুরু করেছে, কি করে হলো এই নিয়ে একেবারেই জালিয়াতি নিয়ে কোনো সন্দেহ নেই। এবং আন্দাজ করা হচ্ছে এটা সফটওয়্যার চালিয়ে করা হয়েছে, সেটা হওয়াই স্বাভাবিক। কিন্তু কথা হলো যে জামতাড়া গ্যাংয়ের কেউ করে থাকতে পারে, কারণ ভারতে তো হিউম্যান পাওয়ার প্রচুর। কিন্তু সমস্যা সেটা নয়, সমস্যা হচ্ছে যে কে জালিয়াতি করছে, কিভাবে জালিয়াতি করছে। নির্বাচন কমিশন সেই সংক্রান্ত কোনো তথ্য দিচ্ছে না, এটাই হচ্ছে সন্দেহের কারণ, যে কারণে নির্বাচন কমিশনের দিকে আঙুল উঠছে। নির্বাচন কমিশন তো তথ্য সরবরাহ করছেই না। এর আগেও আমরা দেখেছি তারা উল্টো দিকে যিনি অভিযোগ করছেন, হুইসল ব্লোয়ার যাদেরকে বলা হয়, তাদেরকেই আক্রমণ করছেন। সারা পৃথিবীতে যারা কোনো জায়গার জালিয়াতি ফাঁস করে দেন তাদেরকে নিরাপদে রাখা হয়, তাদেরকে সম্মান দিয়ে বলা হয় যে ইনি বাঁশিটি প্রথম বাজিয়েছিলেন, ইনি হচ্ছেন হুইসল ব্লোয়ার। কিন্তু এক্ষেত্রে নির্বাচন কমিশন এবং তার ভিত্তিতে পদক্ষেপ নেওয়া হয়, তদন্ত করা হয়। কিন্তু এইখানে ভারতের নির্বাচন কমিশন অষ্টম আশ্চর্য পৃথিবীর, তারা তদন্ত তো করছেই না, যিনি বাঁশিটা বাজাচ্ছেন, যিনি দেখাচ্ছেন জালিয়াতি হয়েছে, তাকে আক্রমণ করছে। তো এর আগেও আক্রমণ করেছে। এবং এই অভিযোগটার পর নির্বাচন কমিশন প্রায় সঙ্গে সঙ্গে তেড়ে মেড়ে 3টে জিনিস জানিয়েছে অনলাইনে একটা বিবৃতি দিয়ে। তো প্রথম জিনিস জানার পর তো আমার এর থেকে বেশি হাস্যকর জিনিস সারা জীবনে খুব কম পড়েছি, যে তারা জানিয়েছে অনলাইনে কোনো ভোট মুছে দেওয়া যায় না, মানে কোনো লোক অনলাইনে গিয়ে কোনো ভোট মুছে দিতে পারেন না। তা কী ভাগ্যি জানালেন, আমরা এটা জানতামই না। কিন্তু কথাটা হচ্ছে যে ভোটার লিস্ট থেকে ভোটার কেউ মুছে দিতেও পারে না সাধারণ লোক, কিন্তু তার আবেদন করা যায়। তা আবেদনে জালিয়াতি করা হয়েছে এবং আপনারা সেটা মুছে দিয়েছেন, সেখানেও জালিয়াতি হয়ে থাকতে পারে বলে অভিযোগ। এবং তারপর আপনারা তদন্তে সহযোগিতা করছেন না, তথ্য দিচ্ছেন না, এইটা হলো অভিযোগ। তার কোনো উত্তর পাওয়া যায়নি। ওনারা বলছেন কেউ মুছে দিতে পারে না, মুছে দিতে পারে তো দেখাই যাচ্ছে। তো এইটা প্রথম। দ্বিতীয় হচ্ছে ওনারা বলেছেন ওনারা এফআইআর ফাইল করেছেন। ওনারা বলেছেন, বলেননি কে করেছে জানা যাচ্ছে না, বলেছেন করা হয়েছে। এবং অভিযোগ এফআইআর ফাইল করা নিয়ে নয়, অভিযোগ হচ্ছে তারপর একটা যখন তদন্ত চলছে সেখানে কোনো সহযোগিতা করা হয়নি, সেটা অভিযোগ। ওনারা বলেছেন যে আমরাই তো একটা তদন্ত করছিলাম। ওরা কি করবেন, ওনাদের কাছে আইটি এক্সপার্ট আছে? ওনারা জানেন আইপি কী করে ট্র্যাক করতে হয়? জানেন না। এগুলো একমাত্র গোয়েন্দা দপ্তরের পক্ষেই করা সম্ভব। তাদেরকে ওরা সহযোগিতা তো করছেন না, কোনো তথ্য দিচ্ছেন না। তাই অভিযোগ যে অপরাধীদের ধামা চেপা দেওয়ার চেষ্টা তারা করছেন, এবং এর আরও বড় অভিযোগ যে অপরাধীদের সঙ্গে ওরা আসলে যুক্ত। এবং 3 সবথেকে হাস্যকর জিনিস যেটা বলেছেন, যে ওই যে আলন্দ বিধানসভার কথা বলা হয়েছে, রাহুল যার উদাহরণ দিয়েছেন, ওনারা বলেছেন 18 সালে সেখানে বিজেপি জিতেছিল এবং 18 সালে সেখানে বিজেপি জিতেছিল এবং 23 সালে কংগ্রেস, বা উল্টোটা কিছু একটা। তো তার মানে কি, সেটা বোঝা শিবেরও অসাধ্য। অভিযোগ তো ওইটাই, যে অল্প কিছু ব্যবধানে যে আসনগুলো এদিক ওদিক হয়ে যাচ্ছে, সেগুলোর মধ্যে সামান্য ভোটার ম্যানিপুলেশন করে, জালিয়াতি করে ভোটের ফল বদলে দেওয়া যেতে পারে। তো সেটাই তো অভিযোগ। তাই এখানে বিধানসভা ভোট একবার বিজেপি যেতে একবার কংগ্রেস যেতে, এটা বলে লাভটা কি? এবং 18-23 সালের পরিসংখ্যান দিয়েও কোনো লাভ নেই, কারণ পুরোটাই অভিযোগ অনুযায়ী পুরোটাই হয়েছে 23 সালের পর। তো 23 সালে কি হয়েছে সেটাও আপনাদের মনে থাকা স্বাভাবিক, যে 100 এমপিকে লোকসভা থেকে সাসপেন্ড করে দেওয়া হয়েছিল, সংসদ থেকে। তো সাসপেন্ড করে একটা আইন পাস করানো হয়েছিল নির্বাচন কমিশনকে নিয়ে। সেটা পাস করিয়েছিল বিজেপি, কারণ বিরোধীরা কেউই প্রায় ছিলেন না, সবাই ছিলেন সাসপেন্ডেড। এবং সবাইকে সাসপেন্ডেড করে এই যে গুরুত্বপূর্ণ বিলটা পাস করানো হয়েছিল, তাতে কি বলা হয়েছিল না, বলা হয়েছিল যে নির্বাচন কমিশনের কোনো কমিশনারকে জীবিতাবস্থায়, ভালো করে শুনুন, আমৃত্যু, দেওয়ানি অথবা ফৌজদারি মামলায় কোনো আদালতে অভিযুক্ত করা যাবে না, অভিযোগ আনাই যাবে না। মানে এটা কত বড় রক্ষা কবচ ভাবা যায় না। ওনারা যা খুশি করতে পারেন, ওনারা যখন মেয়াদের মধ্যে আছেন তখন করতে পারেন, তার বাইরে আছেন করতে পারেন, ওনাদের বিরুদ্ধে কোনো অভিযোগ কখনো আনা যাবে না। প্রধানমন্ত্রী তো ননই, ভারতের রাষ্ট্রপতি, সুপ্রিম কোর্টের বিচারপতি, আমৃত্যু কখনোই কেউ এই পরিমাণ রক্ষা কবচ ভোগ করেন না। তো এইটা করা হয়েছিল কিভাবে? সাসপেন্ড করে নিজেদের উদ্যোগে, নিজেদের সাংসদদের নিয়ে কেবলমাত্র এই বিলটা পাস করিয়ে ফেলা হয়েছিল। এটা ছিল এত গুরুত্বপূর্ণ। তো এছাড়া আপনারা জানেনই তো
যে আগে নির্বাচন কমিশনার নিয়োগ করতেন 3 জন মিলে, একটা কমিটি হতো, প্রধানমন্ত্রী, বিরোধী দলনেতা এবং প্রধান বিচারপতি। তো এখন সে পাঠ চুকিয়ে দেওয়া হয়েছে, পুরোটাই শাসক দল করে। ফলে প্রধানমন্ত্রী মনোনীত একজন লোক, যার বিরুদ্ধে আইন করে বলা হলো কোথাও কোনো অভিযোগ করা যাবে না, সে 24 সালে নির্বাচন পরিচালনা করলো এবং অভিযোগ আসছে সেই 24 সালের নির্বাচন নিয়ে। ফলে 18 আর 23-এ কী হয়েছিল সেটা এখানে প্রাসঙ্গিক না, এবং 24-এ কী হয়েছিল সেটাও আপনারা সবাই জানেন, যে হইচই শুরু হয়েছিল যে 400 পার হয়ে যাবে। এবার কেন সন্দেহ যেটা আসছে সেটা হলো যে এই পরিমাণে জালিয়াতি করার পর আন্দাজ করা গিয়েছিল যে পরিমাণ ভালো ফলাফল হবে তাতে 400 পার হয়ে যাওয়া খুবই স্বাভাবিক। ফলে গদি মিডিয়াকে দিয়ে আগেই প্রস্তুতি তৈরি করে নেওয়া হলো যে মোদি এখন এমন জায়গায় পৌঁছেছেন যে 400 পার হয়ে যাওয়াটা কোনো সমস্যাই নয়। এখন কি দেখা যাচ্ছে, যে অভিযোগ আসছে সেটা যদি সত্যি হয়, তো অভিযোগটা কি না, উঠছে পুকুর চুরির অভিযোগ, এবং সে নিয়ে তদন্তের কোনো ব্যাপার নেই, যার বিরুদ্ধে অভিযোগ সে উড়িয়ে দিচ্ছে। তো প্রশ্ন যেটা উঠে যাচ্ছে, প্রাসঙ্গিক প্রশ্ন, যে এই লোককে দিয়ে ভোট না করালে আসন তাহলে কত হতো? 240-এর জায়গায় 40 হতো, 100 পেরোতো? এই প্রসঙ্গগুলো উঠে যাচ্ছে, এই প্রশ্নগুলো উঠে আসছে, এবং এই প্রশ্নগুলোর উত্তর দেবার দায় কিন্তু নির্বাচন কমিশনের। ভারতবর্ষ নামক পৃথিবীর বৃহত্তম যে গণতন্ত্রটা আছে, তার একটা সবথেকে সম্মানজনক আসনে বসে আছেন নির্বাচন কমিশনাররা। তাদের বিরুদ্ধে অভিযোগ এলে প্রাক্তন নির্বাচন কমিশনাররা যেমন বলেছেন যে কবে কে এফিডেভিট করবে তার জন্য অপেক্ষা করে থাকার কোনো প্রয়োজন নেই। তার গণতন্ত্রের সম্মান রক্ষার্থে সঙ্গে সঙ্গে বিরোধী দলনেতা যদি কোনো অভিযোগ করেন, সঙ্গে সঙ্গে সেই অভিযোগটাকে গুরুত্ব দিয়ে দেখে তার তদন্ত করা উচিত, সমস্ত রকম তদন্তের সহযোগিতা তো করা উচিতই। এবং এটা কেন না, গণতন্ত্রের স্বার্থে করা উচিত, নইলে নির্বাচন কমিশন বিষয়টাই প্রশ্নের ঊর্ধ্বে থাকতে পারবে না। তো আপাতত নির্বাচন কমিশনের যা ভূমিকা, তাতে তারা প্রশ্নচিহ্নের ঊর্ধ্বে একেবারেই নেই। এবং তারপর সর্বশেষ ব্যাপারটা যেটা হয়ে দাঁড়িয়েছে, নির্বাচন কমিশনের হয়ে ব্যাট করতে নেমে পড়েছেন আবার আগের বারের মতো বিজেপি নেতা অনুরাগ ঠাকুর, যিনি আগে মন্ত্রীও ছিলেন। তো তার বারবার প্রশ্ন আসছে যে অনুরাগ ঠাকুর নির্বাচন কমিশনের কে হন, নাকি এই সরকারকে বাইরে থেকে সমর্থন দিচ্ছে নির্বাচন কমিশন? এই সমস্ত প্রশ্ন আসবে। এবং জালিয়াতি যে হয়েছে এ নিয়ে তো প্রায় কোনো সন্দেহ নেই। রাহুল একদম ঠাসা তথ্য প্রমাণ জানিয়েছেন, সেটাতে ভুল হওয়ার বিশেষ কোনো সম্ভাবনা নেই। যেটা হচ্ছে সেটা হচ্ছে নির্বাচন কমিশন তদন্তে অংশগ্রহণ করছে না, তদন্তে মদত দিচ্ছে না, বরং প্রশ্ন যারা তুলছেন তাদের বিরুদ্ধে অভিযোগ তুলছে। ফলে প্রশ্ন উঠছে, জালিয়াতি ধামাচাপা কেন দেওয়া হচ্ছে সে নিয়ে প্রশ্ন উঠবে, মোদির বিরুদ্ধে স্লোগান উঠবে, এগুলো হতে থাকবে। নির্বাচন কমিশন কি করবেন, নির্বাচন কমিশনের ব্যাপার। কিন্তু ভারতবর্ষের গণতন্ত্রের পক্ষে এটা একেবারেই ভালো বিজ্ঞাপন নয়। এবং ভারতবর্ষে যারা ভোট দিচ্ছেন তাদের ভোট যে চুরি হয়ে যাচ্ছে, এই বার্তাটা তাদের কাছে পৌঁছে যাওয়া, এটা একেবারেই ভালো লক্ষণ না। এবং যে সরকার এটাতে মদত দিচ্ছে, সেই সরকারকে গণতান্ত্রিক সরকার বলা যায় না। তো এরপরে রাহুল গান্ধী বলেছেন যে আরও বোমা আসছে, হাইড্রোজেন বোমা আসছে। সেটা কিভাবে আসছে, কি তথ্য আসবে, অবশ্যই আমরা অনুষ্ঠান করব, আপনাদের জানাবো। তো আজকে যারা দেখলেন, এই ব্যাখ্যাটা যাদের পছন্দ হলো, পুরো ব্যাপারটা যে মারাত্মক ব্যাপার হতে যাচ্ছে বুঝিয়ে বললাম, তারা অবশ্যই অন্যদের শোনান, কারণ প্রত্যেকের শোনা দরকার, ভারতের গণতন্ত্র বিপদে। তো চ্যানেল সাবস্ক্রাইব করুন যারা এখনো করেননি, সাইটে আসুন, লেখালেখি করুন, আমাদের সঙ্গে থাকুন। আজকে এইটুকুই, নমস্কার।